দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সবসময় যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজবাড়ীর কালুখালীতে ম্যানুভার প্রশিক্ষণ। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুতই আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। সচিবালয় খুলে দেওয়া হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দোয়া চেয়েছেন দেশবাসী। তারেক রহমানের 4 মামলা বাতিলের আদেশ সর্বোচ্চ আদালতে বহাল। সৌদি বিনিয়োগের বড় প্রকল্পগুলো আটকে দিয়েছিল হাসিনা সরকার। তথ্য সৌদি রাষ্ট্রদূতের। $9 লাখ পাচারের অভিযোগে সাবেক মেয়র তাপস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য। আবারও ওয়াদা সিইসির। কমিশনের ইমেজে পুনরুদ্ধারে প্রয়োজনীয় সবই করার আশ্বাস। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন সেনা সদস্যদের। রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত। রাজবাড়ী থেকে রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলায় সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনের দৃশ্য এটি। প্রধান উপদেষ্টা অনুশীলন স্থলে আসলে তাকে অভ্যর্থনা জানান 3 বাহিনী প্রধান। প্রায় ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্ম এবং সার্ভিসেস অংশ নেয়। এছাড়াও মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করে। প্রধান উপদেষ্টা অনুশীলন শেষে অনুশীলনে অংশ নেওয়া সেনা সদস্যদের জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে উল্লেখ করেন। মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। সকল পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস, প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। প্রধান উপদেষ্টা অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উঁচু মানের প্রশিক্ষণের প্রশংসা করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নে এক চুলো ছাড় নয়। সেনাবাহিনীর এই প্রশিক্ষণ থেকে সে কথাই কিন্তু জানান দেওয়া হচ্ছে। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের সব সংকটে বাংলাদেশ সেনাবাহিনী যে ইতিবাচক এবং গৌরবময় ভূমিকা পালন করেছে তা দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সাধারচর, কালুখালী, রাজবাড়ী।
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আলোচনা করেই ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে সরকার। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, শেখ হাসিনার আমলের পাপাচারের শেষ নেই। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। গুম ইস্যুতে শিগগিরই গণমাধ্যমকে আয়নাঘর দেখাতে চায় কমিশন। সাগর রুনির হত্যাকাণ্ডের মামলা পুনঃ তদন্ত শুরু করেছে পিবিআই। তদন্ত কাজ কঠিন হলেও দ্রুত ও ভালো কিছু কাজের আশা করছেন। দিল্লি থেকে ইউরোপের ভিসা সেন্টার সরিয়ে নিতে এরই মধ্যে কিছু দেশ কাজ শুরু করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড ভিসা দেবে কয়েকটি দেশের। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে এটার ঘোষণাপত্র। হাসিনার যে হরর যে স্টোরিটা পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড, কি ধরনের অনাচার, কি ধরনের ডিক্টেটরশিপ সেইখানে জারি করেছিল, আমার মনে হয় তার প্রেশারটা তৈরি হবে। আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং পৃথিবীব্যাপীও এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের অংশীজন তো আমাদের পলিটিক্যাল পার্টি কি আমাদের অংশীজন না? তারা যদি ক্ষমতায় আসেন তারাও এই ইয়েতে থাকবে। ভয়াবহ আগুনের 11 দিন পর আংশিক খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন। তবে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত এখনও বন্ধ রয়েছে। সকাল থেকে পুড়ে যাওয়া ভবনের 4টি ফ্লোর ছাড়া বাকি 5টি ফ্লোরে অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পুরোপুরি মেরামত করা কঠিন হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই মারাত্মক ক্ষতিগ্রস্ত 4টি তলায় কাজের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান। রিপোর্ট করছেন SM ভয়েস। আগুনের ঘটনার পর থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল কঠোর বিধিনিষেধ। উপদেষ্টা ও সচিব ছাড়াও অন্য কারো গাড়ি প্রবেশেও ছিল নিষেধাজ্ঞা। তবে রবিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের নিচের ফ্লোরগুলোতে প্রবেশ করতে পারলেও ভবনের 5ম তলায় চলছে গণপূর্ত বিভাগের কাজ। সেখানে কর্মকর্তাদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো সমস্যা নাই, তবে পানির সমস্যা, এখনো পানি ক্লিয়ার দেয় নাই। আর রুম প্রত্যেক রুমে অপরিষ্কার ছিল, লোক দিয়ে লেবার দিয়ে আমরা পরিষ্কার করাইছি। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গত 2 দিনে ক্লিয়ার করে ফেলা হয়েছে। এখন আমরা মোটামুটি ভালোভাবেই কাজ শুরু করছি। ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার বিদ্যুৎ যে আমাদের কানেকশনটা চালু হয়নি, তো হয়তো আশা করতেছি আমরা কম্পিউটারগুলো 2-1 দিনের মধ্যে হয়তো ওপেন করতে পারবো এবং আমাদের স্বাভাবিক কাজে ফিরে যেতে পারবো। গণপূর্ত সচিব জানান, স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ভবনের নিচের 5 তলায়। ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে 10-12 দিনে করে দিতে পারবে, 1-2 দিনের দেখতে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। ধোঁয়াশা চলতেছে, উপর থেকে ময়লা সহ নামতেছে, আবার পরিষ্কার করে দিচ্ছে। আর পানির আমরা আজকের মধ্যে কমপ্লিট, পানি ছাড়া বাকি সব কমপ্লিট হয়ে গেছে, পানিটা আজকের মধ্যে কমপ্লিট করে দিবে। ভবনটিতে পানি সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ সংযোগ রয়েছে। শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই বলা যাবে ভবনটি কতটা ব্যবহার উপযোগী। আমাদের 5ম তলার এই ফ্লোরে আমাদের এখানে উপদেষ্টা মহোদয়ের অফিস আছে এবং আমাদের এখানে কনফারেন্স রুম আছে। আমাদের অতিরিক্ত সচিব 2 জন বসেন। তা আপাতত আমরা এখান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। 2টো চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। একটি হলো আমাদের শ্রম অসন্তোষ নিয়ে, এবং সেটা নিয়ে আমাদের যে কার্যক্রম চলছে। এর পাশাপাশি আমরা যেটা BLA, যেটা আমাদের লেবার অ্যাক্ট, সেটা আমরা অ্যামেন্ড করছি। এই কাজগুলো আমরা মানে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে, যাতে এই কাজগুলো যাতে কোনো রকম ব্যত্যয় না হয় সেটাই আমরা ফোকাস করছি। আর রুটিন যে কাজগুলো আছে আমরা করে যাচ্ছি। গেল 25 ডিসেম্বর রাতে আগুন লাগে যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, ডাক ও টেলিযোগাযোগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিসে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি গণতন্ত্রের জন্য কাজ করতে তিনি দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সৈয়দ নজরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা। দলীয় চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ খবরের পাশাপাশি দেশের রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এ সময়। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরও 4টি মামলা বাতিল হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। বিগত 19 বছরে তার বিরুদ্ধে করা 82টি মামলার মধ্যে 18টির এখনও নিষ্পত্তি হয়নি। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 64টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। 111 সরকারের আমলে গ্রেপ্তারের পর ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে যান তিনি। 111 ও আওয়ামী লীগ সরকার মিলিয়ে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয় 82টি। এর মধ্যে 2007 সালে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা 23 অক্টোবর বাতিল হয় উচ্চ আদালতে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআর আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলা সোনের দেখানো হয়েছে, টাকাগুলো কোথায় গিয়েছে সেই হদিশটা নেই। অর্থাৎ অভিযোগ করছে টাকা আদায়, কে আদায় করেছে সেটা নেই, বাট তারেক রহমান সাহেবের নামটা দিয়েছে। এবং আপনারা জানেন এই একটা মামলায়, আমিন আহমেদের মামলা, চাঁদাবাজির মামলা, যে মামলাটাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল, সেই মামলায় জনাব তারেক রহমান সাহেবকে এই বাংলাদেশ না, এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে টর্চার করা হয়। তখন এই টর্চারের কারণে তিনি লন্ডনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রবিবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ মামলাগুলো বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রিডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলা আদালতে নিষ্পত্তি হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। অস্পষ্টতা না রেখে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে দেশে এ বছরই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর। আহমেদ সরারের রিপোর্ট। 2 সপ্তাহের লন্ডন সফর শেষে রবিবার দেশে ফিরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে বেরিয়ে মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, তারেক রহমানের দেশে ফেরার মতো পরিবেশ বিএনপি এখনো তৈরি করতে পারেনি। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি, তবে সেটি যেন কিংস পার্টি না হয় সেটি প্রত্যাশা সালাউদ্দিন আহমেদের। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য
আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, তাতে সবাই আস্থা রাখতে চায়। তবে আওয়ামী লীগকে হেলা করা যাবে না, তারা বসে আছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য। 90-এর গণঅভ্যুত্থানের পর বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থান এসে, তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে। এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে, এর মধ্যে থাকেন। এদিকে রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফায় জনগণ সাড়া দিচ্ছে। জনগণকে সাথে নিয়ে আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে বিএনপি। অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। আসুন আমরা সকলে মিলে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশে যে চলমান যে সংকট রয়েছে, প্রত্যেকটি সেক্টরে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছে বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান অভিযোগ করেছেন, সৌদি বিনিয়োগের বড় বড় প্রকল্প তৎকালীন প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে ব্যক্তি স্বার্থে সেগুলো আটকে দেওয়া হতো। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার। বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ এদেশে ছিল না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয় ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে বারবার বিনিয়োগের চেষ্টা করলেও তাদেরকে স্বাগত জানায়নি বিগত সরকার। অনেক বড় প্রকল্প প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। ব্যক্তি স্বার্থে এসব প্রকল্প আটকে ফেলা হতো। অ্যাকুয়া পাওয়ার বাংলাদেশে $3.5 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী থাকলেও প্রতিষ্ঠানটিকে সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না। বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রফতানির হাব গড়া যেতে পারে। তবে বিগত সরকারের সময়ে দেশে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ ছিল না স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বর্তমান সরকার সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না, কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর। সব দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দিতে হবে আমাদের। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার। বিগত সরকারের ভুল নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি না, অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের একার না। সরকার পরিবেশ তৈরি করবে, প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে। বর্তমান সরকারের দীর্ঘদিন ক্ষমতা থাকার ইচ্ছে নেই, কিছু ভালো কাজ করে ফুল প্রিন্ট রেখে যেতে চান তারা, এমনটাও জানান অর্থ উপদেষ্টা। পায়ের চিহ্ন একটা রেখে যাব, গ্রামের মেঠোপথ যেমন পা দিয়ে একটা তৈরি হয়, এর বিকালে হাইওয়ে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে ৯ লাখ মার্কিন ডলার পাচার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস। 2024 সালের 19 আগস্ট পর্যন্ত মাত্র 11 মাসে শেখ তাপসের 27টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 5,500 কোটি টাকার লেনদেন হয়েছে। অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাপস দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, তাপস সহ অর্থ পাচার মামলায় পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেবে তারা। রিপোর্ট ফরুক বাবুর। অযোগ্য মেয়রের তালিকায় থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সময় হুঙ্কার দিলেও তলে তলে নিজেই গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সরকারি সংস্থা যেটা সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত। শুধু শেখ পরিবারের সন্তান হওয়ায় নামমাত্র আইনজীবী থেকে রাতারাতি বনে যান এমপি। সেখান থেকে এক লাফে হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। শেখ তাপস মেয়র থাকা অবস্থায় 2023 এর সেপ্টেম্বর থেকে 2024 এর 19 আগস্ট পর্যন্ত তার 27টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 550 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। তাপস দম্পতি এ সময়ের মধ্যে 9 লাখ মার্কিন ডলার পাচার করেছেন। শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। তাপস দম্পতির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলেও তাদের বর্তমান অবস্থান জানে না সংস্থাটি। শেখ ফজলে নূর তাপসের নামে প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে, এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। পরিবারটির বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেন প্রমাণ মিলেছে। যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও সম্পদের তথ্য পাওয়া গেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক আবেদ আলী জীবন। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কেলেঙ্কারির পর এবার তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে উপহার দেয়া আরেকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আইনজীবী তাকে ফ্ল্যাটটি উপহার দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা গেছে, 2009 সালে উত্তর লন্ডনের হ্যামস্টেডের ফিনচল রোডে শেখ রেহানার নামে রূপন্তীকে ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি এবং হাসিনা সরকারের একজন প্রতিনিধি। ভূমি রেজিস্ট্রি নথিতে বলা হয়েছে, রূপন্তীর কাছে ফ্ল্যাটের আর্থিক লেনদেনের রেকর্ড নেই। একসময় টিউলিপ ওই ফ্ল্যাটে বসবাস করতেন। 2012 সালের ডিসেম্বরে টিউলিপ ওয়ার্কিং মেন্স শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে যোগ দেন। তখন কোম্পানি হাউসে ঠিকানা হিসেবে এই ফ্ল্যাটকে অন্তর্ভুক্ত করেছিলেন। 2016 সালে টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান পার্সিও নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করতেন এই ফ্ল্যাটটি। রূপন্তীর এই ফ্ল্যাট নিয়ে টিউলিপ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের ফ্ল্যাটে বসবাস করছিলেন। ভোটারদের বঞ্চনা ঘোচাতে সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন ও বিবেক। নির্বাচনকে যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধার করতে যা যা করা দরকার সবই করা হবে বলে জানান কমিশনাররা। SM ফয়েজের রিপোর্টে বিস্তারিত। বিগত 3টি বিতর্কিত সংসদ নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত হয়েছেন 18 কোটি মানুষ। তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন। জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবে তথ্য সংগ্রহকারীরা। রবিবার তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই।
18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃত ভুল করবে না বলেও প্রতিশ্রুতি দেন সিএসি। আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই লক্ষ্যে মাথায় রেখে এটা কিন্তু বেসিক প্রিন্সিপাল আমাদের জন্য, যে আমার কোনো কাজকর্মে যাতে ওই যে মূল লক্ষ্য যাতে কোনো মতে অসুবিধা না হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আপনারা তো যে ইনফরমেশন কালেক্ট করে আপনার দায়িত্ব শেষ না, শেষ পর্যন্ত কাজ আছে। তো ফাইনাল ডেলিভারি যেটা দিব আমরা প্রোডাক্ট, ফাইনাল লক্ষ্য তো একটা ক্রেডিবল, সুষ্ঠু, ফেয়ার ইলেকশন, সেই পর্যন্ত আপনাদেরকে তো যেতে হবে। ইটস এ ম্যারাথন রেস। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন কমিশনাররা। আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, কমপ্লিট ভোটার তালিকা নিয়ে একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার অপরাপর সময়ের মতন গতানুগতিকভাবে করলে হবে না। মেইন চ্যালেঞ্জ হবে এবার যে সবাইকে বুঝিয়ে বলা, সঠিকভাবে কাজটি করা, যতটুক সময় নিয়ে করার কথা ততটুক সময় নিয়ে করা, টাকার হিসাব না করা, প্রতিটি জিনিসকে খুঁটিনাটিভাবে দেখা। নতুন ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ভুয়া ভোটার সব সমান গুরুত্ব দিয়ে দেখা। নাম যিনি প্রথম লেখেন তিনি ভুল করেছেন, যার সুপারভাইজ করার কথা তিনিও ততটা সুপারভাইজ করেন নাই। রেজিস্টারিং অফিসার, আমি আইনটা একটু দেখলাম বিধিমালাটা, তার ওভারঅল দায়িত্ব সম্ভবত তিনিও তার ওভারঅল দায়িত্বটা পালন করেন নাই, যার জন্য ভুলের সংখ্যাটা বেশি হয়েছে। নির্বাচনকে যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধার করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। অনুরোধ করছি এবং সাবধান করছি, এবারের ইলেকশন আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব ইনশাল্লাহ। তো সুতরাং আজকে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দ এখানে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ নিতে এসেছেন, আবারও অনুরোধ করছি সামান্যতম অবহেলা, সামান্যতম অস্বচ্ছতা, সামান্যতম ফাঁকিবাজি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। রাজা চেয়েছে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাই আমরা সবাই সেই সোনার হরিণ ধরার জন্য ছুটে বেরিয়েছি। কেউ সফলকাম হয়েছি, কেউ ছিটকে পড়েছি, আর কেউ এই প্রতিযোগিতা পর্যন্ত যেতেই পারিনি। কাজেই এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে কর্তাও নেই, রাজাও নেই, আমরা সবাই রাজা। আর আমাদের রাজা হচ্ছে আমাদের আইন কানুন, বিধিবিধান, সর্বোপরি আমাদের বিবেক। তাই আমি আশাবাদী আবারও যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো, জাতিকে উপহার দিতে পারবো। আর আমাদের মধ্যে যদি কারো ওইরকম দুরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, তো আমরা 4 জন কমিশনার আছি। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি, এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত গ্রহণযোগ্য হবে আশা কমিশনারদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম নিয়ন্ত্রিত 4 ব্যাংক সহ মোট 6টি ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে 5 ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠকে তাদের সরানোর নির্দেশ দেওয়া হয়। তাদের ছুটিতে পাঠানোর বিষয়ে নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন দেওয়া হয়। এদিন এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর আগে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকেও 3 মাসের জন্য ছুটিতে পাঠায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। 2 দিনের ব্যবধানে 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানোর বিষয়ে সন্ধ্যায় পাঠানো এক অডিও বার্তায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, ব্যাংকগুলোতে নিবিড় অনুসন্ধানের অংশ হিসেবেই তাদের ছুটিতে পাঠানো হয়েছে। এই 6 ব্যাংকের এমডি ছুটিতে থাকবেন, এটা সকল ব্যাংকের পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত। এটা এজন্য করা হয়েছে যে এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায়
আনবে বা আপনারা জানেন যে আমাদের একটা অডিট পরিচালনার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। এখানে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন, কোনো রকম ইন্টারফারেন্স না ঘটে, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। এবং অবশ্যই অডিটে যদি ওনাদেরকে দেখা যায় যে ওনারা কোনো রকম ইলডুইংসের সাথে জড়িত না বা কোনো ধরনের অন্যায় কর্মের সাথে তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে ওনারা যথারীতি এসে আবার যোগদান করতে পারেন। আর যদি কিছু পাওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবে এটা তখন অন্যরকম চিন্তা করতে হবে, এবং এটা আসলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা কমিশন সংক্রান্ত গেজেট উচ্চ আদালতে জমা দেওয়া হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে প্রতিবেদন আকারে তা জমা দেওয়া হয়। এর আগে 23 ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রকাশিত গেজেটে 90 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় একদল বিপদগামী সৈনিকের হামলায় 57 সেনা কর্মকর্তা নিহত হন। সাক্ষী আছেন তাদের যাতে কমিশন গঠন হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। সমন্বয়ক যারা এই মামলাটা যখন হয় তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেছেন এবং সাথে সাথে দেশের জনগণও এটার সাথে এগিয়ে এসেছে। সকল এই কালেকটিভ একটা ইসের ফলে সরকার বাধ্য হয়েছে এটা কমিশনটা করতে। গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে যেসব গণমাধ্যম ও ব্যক্তি তাদের ভূমিকা বিবেচনায় নিয়ে তদন্তের সুপারিশ করা হবে। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ফ্যাসিবাদের দোসরদের ভূমিকার মূল্যায়ন হওয়া উচিত বলে মনে করেন তিনি। মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশন চেয়ারম্যান আরও বলেন, সারা দেশে সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামোর সুপারিশের কথাও বিবেচনা করছে কমিশন। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন। এ সময় তারা গণমাধ্যমকে সাংবাদিকতার নীতিমালা মেনে চলা নিশ্চিতের পাশাপাশি ভুয়া গণমাধ্যমের লাইসেন্স ডিক্লারেশন বাতিলের দাবি জানানো হয়। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রূপরেখায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা হয়েছে আশুলিয়ার শ্রীপুরে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির বেতকা ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও পরিচিতি সভা হয়েছে। বেতকা বাজার বালুর মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর আয়োজনে এতে প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন। রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন। নড়াইলের কালিয়া উপজেলা হামিদপুর ইউনিয়নে ব্লক মাঠে বিএনপির সম্প্রীতি সমাবেশ হয়েছে। এতে দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে বলেই সংস্কার ও নির্বাচন একই সাথে চলতে পারে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনোয়ার হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইসরাইল হোসেন মোল্লা। জাতীয় কবিতা পরিষদের উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শহীদ মুনীর চৌধুরী কনফারেন্স কক্ষের সামনে উৎসব দপ্তর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহিন রেজা, কবি আসাদ কাজল সহ কবি সাহিত্যিক অনেকে। বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে রাজধানী ঢাকায় হয়ে গেল অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। মানসম্মত শিক্ষার পাশাপাশি কাজের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এতে অংশ নেয় বিশ্বখ্যাত মোনাস, ম্যাককুয়েরি ও অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসাইন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির বিষয়টিও তুলে ধরেন এক্সপোর প্রতিনিধিরা।
কক্সবাজারের রামুতে পল্লী বিদ্যুতের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর বিরুদ্ধে রাজস্ব আত্মসাৎ ও গ্রাহক হয়রানি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা পরিষদের সামনে সমাবেশে অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ তুলে ধরে বক্তব্য দেন ভুক্তভোগীরা। পরে রামু উপজেলা নির্বাহী অফিসার সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেয়া হয়। সিলেটের বিভিন্ন এলাকায় গৃহহীন ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছে এসএসসি 95 অ্যান্ড এইচএসসি 97 ফাউন্ডেশন। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলেও এ ধরনের কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রীতেশ তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য ফয়জুল হক, মঞ্জুর আতাহার, রজত চক্রবর্তী, আজীবন সদস্য বুরহানুদ্দিন সুমন, দেলোয়ার হোসেন ও জহির মোহাম্মদ সহ ফাউন্ডেশনের আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন এ সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সবসময় যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজবাড়ীর কালুখালীতে ম্যানুভার প্রশিক্ষণ। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুতই আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে খুলে দেওয়া হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দোয়া চেয়েছেন দেশবাসীর। তারেক রহমানের 4 মামলা বাতিলের আদেশ সর্বোচ্চ আদালতে বহাল। সৌদি বিনিয়োগের বড় প্রকল্পগুলো আটকে দিয়েছিল হাসিনা সরকার। তথ্য সৌদি রাষ্ট্রদূতের $9 লাখ পাচারের অভিযোগে সাবেক মেয়র তাপস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য। আবারও ওয়াদা সিইসির। কমিশনের ইমেজ পুনরুদ্ধারে প্রয়োজনীয় সবই করার আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।